তুমি সবকিছু করেই দেখেছ, চুপ করে থেকেও, নিজেকে থামিয়েও, বুদ্ধিমত্তা দেখিয়েও, তবুও কিছু বদলায়নি। সে যেমন ছিল তেমনই রইল। তাকে হারানোর কোনো ভয় উঠছিল না। তো এই ভিডিওটা আজ তোমার জন্যই। কারণ যখন মানুষ নিজেকে থামিয়েও হেরে যায়, তখন সমস্যা চুপ থাকার নয়, সমস্যা হয় পদ্ধতির। এই ভিডিওতে আমরা সরাসরি সেই সব বিষয়ের কথা বলবো যা কাজে লাগে যখন নীরবতাও কাজ না দেয়। কোনো অতিরিক্ত কথা নয়, কোনো দেখানো নয়, শুধু সেই 7টা ধাপ যা কাজে লাগে। প্রথম পয়েন্ট বুঝে নাও। শান্ত থাকাটা সব মানুষের জন্য কাজ করে না। অনেক সময় আমাদের শেখানো হয়, যদি কেউ দূরে সরে যায়, রেসপেক্ট না দেয়, প্রচেষ্টা বুঝতে না চায়, তাহলে শুধু চুপ করে থাকো। মেসেজ বন্ধ, কল বন্ধ, উপস্থিতি বন্ধ। আর অনেক ক্ষেত্রে এটা সত্যিই কাজ করে। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। আমরা ধরে নিই শান্ত থাকাটা সবাইকে একইভাবে প্রভাবিত করবে। আসল কথা হলো, শান্তি কারো কাছে স্মরণ করিয়ে দেয়, আবার কারো কাছে আরাম এনে দেয়। আর যদি তুমি এই পার্থক্য বুঝতে না পারো, তাহলে তুমি মাসগুলো চুপ থাকতে পারো, কিন্তু সামনে থাকা মানুষ একবারও পেছনে ফিরে দেখবে না। প্রথমেই তোমাকে বুঝতে হবে যে সামনে থাকা মানুষ ইমোশনালি কোন স্তরে আছে। কেউ কেউ ইমোশনালি পরিপক্ক হয়। এমন মানুষ সম্পর্কের উপস্থিতির গুরুত্ব বুঝতে পারে। তাদের জন্য পার্থক্য পড়ে কে গেছে, কেন গেছে, আর তাদের জীবনে কি ফাঁকা পড়ে গেছে। এ ধরনের মানুষের উপর নীরবতা প্রভাব ফেলে, কারণ তারা ভিতর থেকে অনুভব করে যে কিছু মিসিং আছে। কিন্তু সব মানুষ এমন হয় না। কেউ কেউ ইমোশনালি এড়িয়ে চলতে ভালোবাসে, কেউ কেউ নিজেদের অহংকারে চলে, কেউ মানুষ অ্যাটেনশনের আসক্ত হয় কিন্তু দায়িত্ব থেকে পালায়। আর এমন মানুষদের জন্য তোমার নীরবতা কষ্ট নয়, আরাম হয়। তারা মনে করে, ওহ ভালো হলো, এখন আর কেউ প্রশ্ন করবে না, এখন আর কেউ আশা রাখবে না, এখন আমাকে বুঝিয়ে বলতে হবে না। ভাবো তো, যদি কেউ তোমার অনুপস্থিতিকে স্বস্তি মনে করে, তাহলে তোমার নীরবতা কেন ওকে কষ্ট দেবে? এখানেই বেশিরভাগ মানুষ আটকে যায়। তারা ভাবতে থাকে, হয়তো একটু বেশি অপেক্ষা করব, হয়তো এখনও ওর সময় লাগবে, হয়তো সে নিজেই বুঝে যাবে। কিন্তু সময় কাটতে যাচ্ছে, আর সামনে থাকা মানুষটা দিন দিন আরও আরামদায়ক হয়ে উঠছে। কারণ সত্যিটা হলো, নীরবতা তখনই কাজ করে যখন সামনে থাকা মানুষটা মানসিকভাবে যুক্ত থাকে। যদি সামনে থাকা মানুষটা মানসিকভাবে বিনিয়োগই না করে, তাহলে আপনার অনুপস্থিতি শুধু একটা নীরবতা ছাড়া আর কিচ্ছু হয় না, কোনো প্রভাব পড়ে না। আর এই পয়েন্টটা বোঝা খুব জরুরি, কারণ এখান থেকেই আপনার স্ট্র্যাটেজি ঠিক হয়। যদি আপনি এটা না বুঝে শুধু চুপচাপ বসে থাকেন, তাহলে আপনি হিলিং করাচ্ছেন না, আপনি নিজেরই অবহেলা করছেন। এখন একটা উদাহরণ বুঝুন। ধরুন কেউ আপনার সাথে তখনই কথা বলে যখন ওকে অ্যাটেনশন লাগে, যখন ও বোর ফিল করে, যখন ও ভ্যালিডেশন চায়। কিন্তু যখন আপনি বাউন্ডারি বা আশা নিয়ে কথা বলেন, স্পষ্ট জবাব চান, তখন সামনে থাকা মানুষ পিছিয়ে যায়। আর যদি আপনি এমন একজনের সাথে চুপ থাকেন, তবে ও ভাববে না যে আমি কিছু হারিয়েছি, ও ভাববে নাটক শেষ হয়ে গেছে। আর এটাই সবচেয়ে বড় পার্থক্য। তাই পয়েন্ট 1 শুধু এটা বোঝায় না যে চুপ থাকা কাজ করে না। পয়েন্ট 1 বলছে ভুল মানুষের সামনে চুপ থাকা বেকার। এখন এর মানে এই নয় যে আপনি নিজেকে ছোট করে ভাবো। এর মানে শুধু এতটুকুই যে তোমাকে পরিস্থিতিটা সঠিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। যদি সামনে থাকা মানুষটা ইমোশনালি বুঝদার হতো, তাহলে সে তোমার নীরবতাকে উপেক্ষা করতে পারত না। সে নিজে প্রশ্ন করত, নিজে চিন্তা করত, নিজে অনুভব করত যে তোমার অনুপস্থিতি কিছু বদলে দিয়েছে। কিন্তু যদি এমন না হয়, তাহলে এর মানে এই না যে তোমার মূল্য কম। এর মানে হলো সামনে থাকা মানুষটা এখনও সেই গভীরতায় পৌঁছয়নি যেখানে তোমার নীরবতা একটা সংকেত হয়ে উঠতে পারে। আর এখান থেকেই তোমার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হয়। কারণ যদি আপনি এখনও ভাবছেন শুধু চুপ করে থাকি হয়তো তখন কোনো প্রভাব পড়বে, তাহলে আপনি নিজেই এক লুপে আটকে আছেন। এমন একটা লুপ যেখানে আপনি আশা নিয়ে বাঁচছেন আর সামনেওয়ালা আরামে আছে। আর এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে সেই লুপ থেকে বের করা। তাই প্রথমে নিজেকে প্রশ্ন করুন, সামনেওয়ালা কি কখনো আপনার ফিলিংস বুঝতে চেষ্টা করেছে? কি সে কখনো আপনার অনুপস্থিতিতে অস্বস্তি বোধ করেছে, নাকি সবসময় আপনার প্রচেষ্টা স্বাভাবিক মনে করে চলে গেছে? যদি উত্তর স্পষ্ট হয়, তাহলে এখন আপনাকে একটু পরিবর্তন আনতে হবে। কারণ নীরবতা একটা হাতিয়ার, আর যদি হাতিয়ারটা ভুল জায়গায় ব্যবহার করা হয়, তাহলে সেটা কাজ করার বদলে আরও ক্ষতি করে। এখন পরের পয়েন্টগুলোতে আমরা কথা বলবো। যখন নীরবতা কাজ না করে, তখন কি করা উচিত? কারণ এখান থেকেই আসল বদল শুরু হয়, যেখানে তুমি সামনে থাকা মানুষকে বদলানোর চেষ্টা করো না, বরং নিজের অবস্থান বদলো। আর ঠিক সেই জায়গা থেকে জিনিসগুলো সত্যিই নড়তে শুরু করে। দ্বিতীয় পয়েন্ট, নিজের আবেগিক প্রাপ্যতা পুরোপুরি বন্ধ করে দাও। বেশিরভাগ মানুষ এখানে একটা বড় ভুল করে। তারা ভাবে শুধু মেসেজ বন্ধ করে দেওয়াই দূরত্ব নয়, চ্যাট করা বন্ধ করা, কল রিসিভ না করা মানেই সব শেষ না। কিন্তু সত্যিটা হলো, শুধু মেসেজ না করলেও যদি তুমি তাদের সব স্টোরি দেখো, কখন তারা অনলাইনে বা অফলাইনে তা খেয়াল করো, তাদের মুড বুঝতে চাও, তাহলে তুমি নিশ্চয়ই চুপ থাকো, কিন্তু দূরে নাও। আর তারা সেটা অনুভব করে ফেলে।
তারা বুঝে যায় তুমি শারীরিকভাবে নেই, কিন্তু মানসিকভাবে এখনও সেখানে আছো। আর এখান থেকেই সব প্ল্যান দুর্বল হয়ে যায়। ইমোশনাল অ্যাভেলেবিলিটির মানে শুধু কথা বলা নয়। এর মানে হলো আপনার রিঅ্যাকশন, আপনার অপেক্ষা, আপনার বোঝানোর অভ্যাস এবং নিজেকে সহজলভ্য রাখা। এখন ভালো করে বুঝুন, যখনই সামনে থাকা কেউ কিছু করে আর আপনার একটু তাড়াতাড়ি হয় কিছু বলার, কিছু ক্লিয়ার করার, কিছু বোঝানোর, ঠিক সেই সময়েই আপনার অ্যাভেলেবিলিটি লিক হয়। আপনি চুপচাপ থেকেও নিজেকে প্রকাশ করে ফেলেন। আর এই কারণে সামনে থাকা মানুষটা আরাম বোধ করে, কারণ সে জানে আমি যেই রকম আচরণ করুক না কেন, এটা মানুষ আসলে ইমোশনালি এখানেই থাকে। এখন ইমোশনাল অ্যাভেলেবিলিটি বন্ধ করার মানে শাস্তি দেওয়া নয়। এর মানে হলো তুমি আর রিয়াকশন দাও না, তুমি কোনো ব্যাখ্যা দাও না, তুমি সরাসরি না হলেও ইনডাইরেক্টলি কোনো সিগন্যালও পাঠাও না। কোনো গল্প বলেই দেখাও আমি ঠিক আছি, কোনো গান শেয়ার করেই হিন্ট দাও, কোনো কোড ব্যবহার করে সামনে ওকে ফিল করাও, এগুলো সবই অ্যাভেলেবিলিটি। আর যতক্ষণ এটা চলবে তুমি অ্যাক্সেসিবলই থাকবে। অ্যাক্সেসিবল মানুষের দাম কমে না, কিন্তু তার অনুপস্থিতির কোনো প্রভাব পড়ে না। এখন ভাবো, যদি কেউ জানতো যে আপনি কখনো মানসিকভাবে উপস্থিত থেকেও পারেন, তাহলে আপনাকে ওকে মিস করার দরকার কেন পড়বে? এই কারণেই পয়েন্ট 2টা এতটা গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই পাওয়ার শিফট শুরু হয়। যখন আপনি ইমোশনাল অ্যাভেলেবিলিটি বন্ধ করেন, তখন আপনি সামনেওয়ালার রিয়াকশনের উপর নয়, নিজের স্ট্যান্ডার্ডের উপর চলতে থাকেন। এখন একটা সহজ উদাহরণ বুঝে নিন। ধরুন কেউ সপ্তাহগুলো ধরে আপনার সাথে কথা বলছে না, কিন্তু হঠাৎ করেই একটা ক্যাজুয়াল মেসেজ পাঠিয়ে দেয়, কোনো অর্থ নেই, কোনো বিশেষ কারণ নেই। যদি আপনি তড়িঘড়ি রিপ্লাই করে দেন, বুঝিয়ে বলুন, যখন তারা রিয়্যাক্ট করতে শুরু করে বা ইমোশনালি ওপেন হয়ে যায়, তখন আপনি নিজেই বুঝিয়ে দিয়েছেন যে আপনি এখনও অ্যাভেলেবেল আছেন। কিন্তু যদি আপনি রিপ্লাই না করেন বা খুব নিউট্রাল থাকেন, কোনো ইমোশন দেখান না, তাহলে সামনেওয়ালা কনফিউজড হয়ে যায়, কারণ প্রথমবার তার কন্ট্রোল কাজ করে না। আর কনফিউশনই সেই জায়গা যেখানে রিয়েলাইজেশন শুরু হয়। কিন্তু এটা তখনই সম্ভব যখন আপনি সত্যি অ্যাভেলেবিলিটি বন্ধ করেন, শুধু বাহির থেকে নয়, ভিতর থেকেও। কারণ যদি আপনি ভিতর থেকেই তার অ্যাকশনস অ্যানালাইজ করে যান, প্রতিটা নোটিফিকেশনে আশা করে থাকেন, তাহলে কাজ হবে না। তাহলে আপনি নিজে সঙ্গীত থামাতে পারবেন না। তাই ইমোশনাল অ্যাভেলেবিলিটি বন্ধ করার প্রথম ধাপ হল আপনার ফোকাস শিফট করা। এখন আপনার এনার্জি সেই মানুষটার দিকে যাবে না যে আনক্লিয়ার। এখন আপনার এনার্জি আপনার রুটিন, আপনার কাজ, আপনার কন্ট্রোলের দিকে যায়। এবং যখন এটা শিফট হয়, তখন সামনে থাকা মানুষটা সেটা নোটিস করে, কারণ মানুষ শব্দ নয়, এনার্জি ফিল করে। আপনি কিছু না বলেও আনরিচেবল মনে হতে শুরু করেন। আর আনরিচেবল হওয়ার মানে এই নয় যে আপনি ঘমণ্ডি হয়ে গেছেন। এর মানে হলো আপনি সবার জন্য সব সময় উপস্থিত নন। আপনি প্রত্যেকটা আচরণ সহ্য করেন না, আর এটাই আপনার উপস্থিতিকে স্পেশাল করে তোলে। এখন একটা কথা স্পষ্ট করে নিন, যদি আপনি যখন ইমোশনাল অ্যাভেলেবিলিটি বন্ধ করেন আপনার লক্ষ্য হয় যে সামনে থাকা মানুষটা কষ্ট পাক, তাহলে আপনি আবার সেই জালে ফেসে যাবেন, কারণ তখন আপনার সুখ তার রিয়াকশনের ওপর নির্ভর করবে। কিন্তু যদি আপনার লক্ষ্য হয় নিজের সুরক্ষা করা, নিজের আত্মসম্মান বজায় রাখা, তাহলে পার্শ্ব প্রতিক্রিয়ায় সামনে থাকা মানুষটা কাঁপে। তাই পয়েন্টটা শুধু একটা ট্রিক না, এটা একটা অন্তর্নিহিত সিদ্ধান্ত। একটা সিদ্ধান্ত যে এখন আপনি সবাইকে মজুদ নেই। আর যখন তুমি এই অবস্থান নাও, তখন পরের পয়েন্টগুলো আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে, কারণ এখন তুমি শুধু দূরে চলে যাচ্ছ না, বরং নিজের জীবন এগিয়ে নিচ্ছ। আর এইটাই সবচেয়ে বেশি অস্বস্তিকর লাগে সামনে থাকা লোকটার জন্য। পয়েন্ট 3, নিজের জীবন এগিয়ে নাও। যখন মানুষ এই পয়েন্ট শোনে, তখন প্রথমেই তাদের মাথায় একটাই চিন্তা আসে, এখন তো দেখাতে হবে। নতুন ছবি, এক্সট্রা স্টোরি, বেশি ব্যস্ত দেখানোর অভিনয়, খুশি থাকার চাপ। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ নিজের ক্ষতি করে ফেলে, কারণ প্রমাণ করা আরেক কথা, আর প্রতিফলিত হওয়া সম্পূর্ণ আলাদা ব্যাপার। প্রমাণ করতে যেই মানুষ থাকে সে বেশ জোরে আওয়াজ করে, দ্রুত চোখে পড়ে, আর ততটাই দ্রুত ধরা পড়েও যায়। আর প্রতিফলিত করা মানুষ শান্ত থাকে, কিন্তু তার জীবন নিজেই কথা বলে, আর সামনে থাকা মানুষ সেই জিনিসেই সবচেয়ে বেশি কাঁপে। এখন এই পার্থক্যটা ভালো বোঝো। যখন তুমি প্রমাণ করার চেষ্টা করো, তখন তোমার প্রতিটা কাজ সামনে থাকা মানুষকে টার্গেট করেই করা হয়। তুমি গল্প বলো, দেখো আমি সুখী, তুমি ক্যাপশন দাও, লিভিং মাই সেরা জীবন। তুমি আঙ্গিকভাবে বলতে চাও যে তোমার ছাড়া আমিও ভালো আছি। কিন্তু সমস্যাটা হলো, যখন তোমার মনোযোগ অন্যদিকে থাকে, তখন তোমার এনার্জিও সেখানে দুর্বল হয়ে পড়ে, আর সামনে থাকা মানুষটা অনুভব করে যে তুমি এখনও তাকে প্রভাবিত করার চেষ্টা করছো। কিন্তু যখন তুমি সত্যিই এগিয়ে যাও, তখন তুমি কাউকে বোঝানোর চেষ্টা করো না, কাউকে ব্যাখ্যা করো না, তুমি শুধু বদলে যাও, এবং এই পরিবর্তনের জন্য কোনো গল্পের দরকার হয় না। এখন এগিয়ে যাওয়ার মানে এই নয় যে তুমি প্রতিদিন কিছু পোস্ট করবে।
এর মানে হলো তোমার জীবনে একটা স্ট্রাকচার আসা, তোমার দিনের শুরুর একটা নির্দিষ্ট টাইম থাকা, তোমার অগ্রাধিকার স্পষ্ট হওয়া, তোমার ফোকাস আবার নিজের হাতে আসা। যখন তুমি মানসিকভাবে ভেঙে পড়ো তখন প্রথমেই রুটিন নষ্ট হয়, ঘুমের টাইম এলোমেলো হয়ে যায়, কাজ পেছনে পড়তে থাকে, মনের ভাব সব সময় ওই মানুষটার চারপাশে ঘুরতে থাকে। কিন্তু যেদিন তুমি তোমার দিনটা আবার নিয়ন্ত্রণে নিতে শুরু করো, সেদিন থেকেই সব কিছু বদলাতে থাকে। তুমি দ্রুত উঠতে শুরু করো, তুমি তোমার কাজকে সিরিয়াসলি নিতে শুরু করো, তুমি নিজের সঙ্গে করা ছোট ছোট প্রতিশ্রুতিগুলো পালন করতে শুরু করো। আরে এগুলো বাইরে থেকে অনেক সিম্পল মনে হয়, কিন্তু এর প্রভাব অনেক গভীর হয়, কারণ আত্মবিশ্বাস ফটো থেকে আসে না, আত্মবিশ্বাস আসে ধারাবাহিকতা থেকে। এখন ভাবো, যদি কেউ দেখে তুমি আগে মানসিকভাবে আনস্টেবল ছিলে কিন্তু এখন শান্ত ও ফোকাসড, তাহলে ওর কাছে সেটা একটা বড় ব্যাপার হবে। ও হয়তো কিছু বলবে না, কিন্তু ভেতরে কোথাও একটা প্রশ্ন উঠবে, এই মানুষটা থেমে নেই, ও এগিয়ে গেছে। আর এই প্রশ্নটাই সবচেয়ে অস্বস্তিকর, কারণ ব্রেকআপ বা দূরত্বের পর মানুষ আশা করে তুমি এক জায়গায় আটকে থাকবে। অর্থাৎ দুঃখী আর হতাশ। কিন্তু যখন তুমি সেই আশা ভেঙে দাও, তখন সামনের লোকের চিন্তা পাল্টে যায়। এখন সে নিজেকে স্পেশাল মনে করে না, এখন তার মনে হয় হয়তো সে এতটা গুরুত্বপূর্ণ ছিল না যেটা সে ভাবছিল। আর এই উপলব্ধি ধীরে ধীরে আসে, কিন্তু গভীরভাবে আসে। মানুষ কথা মনে রাখে না, মানুষ উপস্থিতি মনে রাখে। আর যখন তোমার উপস্থিতি বদলে যায়, তখন সামনের লোক কনফিউজড হয়ে যায়, কারণ এখন তুমি সেই মানুষ আর যাকে সে ছেড়ে গিয়েছিল। এখন তুমি শান্ত এবং আগের চেয়ে বেশি বুদ্ধিমান। তাই এই পয়েন্টের মানে হলো, যদি তুমি সত্যিই এগিয়ে যেতে চাও, তাহলে আগে নিজের জীবনের ভিতরটা ঠিক করতে শুরু করো। রুটিন ফিক্স করো, শরীরের খেয়াল রাখো, কাজে ফোকাস আনো, মনের নিয়ন্ত্রণ শেখাও। আর সোশ্যাল মিডিয়াকে একটা স্টেজ বানিয়ে ফেলো না, শুধু একটা উইন্ডো রেখে দাও। যা দেখানো হবে তা নিজে থেকেই দেখা যাবে। আর এই কারণেই এই পয়েন্ট পরবর্তী পয়েন্টগুলোর ভিত্তি। কারণ যখন তুমি ইমোশনালি আনঅ্যাভেলেবল হয়ে যাও এবং তোমার জীবন এগিয়ে যাচ্ছে, তখন সামনের লোকের কাছে উপেক্ষা করার সুযোগ থাকে না, অপশন থাকে না। সে বা তো অস্বীকার করবে বা অনুভব করবে। আর অনুভব করাটা সবসময় পরিবর্তনের শুরু। পরের পয়েন্টে আমরা কথা বলবো কিভাবে নীরবতার পর শান্ত আচরণ সবচেয়ে বেশি প্রভাব ফেলে। পয়েন্ট 4, যে কোনো ধরনের আবেগ প্রকাশের চাপ দেওয়া বন্ধ করুন। না প্রশ্ন, না অভিযোগ। এখানে এসে বেশিরভাগ মানুষ নিজে থেকেই তার সবচেয়ে মজবুত অবস্থান নষ্ট করে ফেলে। নীরবতার পর, আবেগের উপস্থিতি বন্ধ করার পর, জীবন এগিয়ে নেওয়ার পর, যখন সামনেওয়ালা তবুও প্রতিক্রিয়া দেয় না, তখন ভিতর থেকে একটা অস্থিরতা শুরু হয়। আর একই অস্থিরতা থেকেই ইমোশনাল প্রেশার বের হয়। প্রেশার সবসময় সরাসরি কথা বলে না, অনেক সময় সেটা নরমভাবে আসে, প্রশ্ন হিসেবে, অভিযোগ হিসেবে, বা একটু গিল্ট ট্রিপের ছলে। আমি তোমার জন্য এতটুকু করেছি, যদি তোমার কোনো ফরক পড়ে না তাহলে বলো তো। এটা শুনতে তো সাধারণ কথা মনে হয়, কিন্তু মানসিকভাবে এটা প্রেশারই। প্রেশারের একটা মাত্র ফলাফল থাকে, মানুষ পেছনে সরে যায়। কেউ প্রেশারের মধ্যে কানেক্ট করতে পারে না, প্রেশারের মধ্যে মানুষ শুধু দূরে পালায়। এখন ভালো করে বুঝে নাও, যখন তুমি প্রশ্ন করো তখন আপনি সামনে যাকে জবাব দেওয়ার দায়িত্ব দিচ্ছেন। আর যখন সামনেওয়ালা ইমোশনালি বুদ্ধিমান নয় বা এড়িয়ে চলে, তখন তার জন্য এই দায়িত্বটা অনেক ভারী মনে হয়। সে জবাব দেয় না, সে দূরত্ব বাড়িয়ে দেয়। যখন আপনি বলেন, তুমি আমার সাথে খারাপ করেছ, তুমি আমাকে ইগনোর করেছ, তুমি আমাকে গুরুত্ব দাওনি, আপনি সত্য বলছেন, আপনি ভুল নন। কিন্তু প্রশ্ন এটা নয় যে আপনি সঠিক নাকি ভুল। প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে কি কাজ করবে। অভিযোগ তাকে নিজের রক্ষা অবস্থায় নিয়ে যায়। সে হয় বিবাদ করবে, না হলে নিজের সঠিক প্রমাণ দেখাবে, বা একদম দূরত্ব তৈরি করে নেবে। এখানে একটা খুব জরুরি কথা বুঝে নিন, যদি কেউ আপনার সঙ্গে থাকতে চায় তাহলে তাকে বারবার বোঝানোর দরকার পড়ে না। আর যদি কেউ আপনার সঙ্গে থাকতে চায় না, তাহলে চাপ দিয়ে তাকে বদলানো যাবে না। চাপ শুধু একটা কাজ করে, সেটা হলো সামনে যাকে চাপ দিচ্ছেন তাকে মনে করিয়ে দেয় যে আপনি এখনও কোনো প্রশ্নের উত্তর চান। শুরুতে ভিতর থেকে অনেক ইচ্ছে হয় কিছু বলার, কিছু বোঝানোর, কিছু স্পষ্ট করার। কিন্তু এইটাই সেই মুহূর্ত যখন সেলফ কন্ট্রোল তৈরি হয়। আপনি যদি প্রতিবার ওই ইচ্ছেটা থামিয়ে দিতে পারেন, ধীরে ধীরে আপনি মানসিকভাবে স্থির হতে শুরু করবেন। আর স্থিরতা অনেক আকর্ষণীয় হয়। মানুষ শান্ত আচরণের দিকে ফিরে আসে। আর যদি সামনের মানুষ সত্যিই মানসিকভাবে সক্ষম হয়, সে এই শান্তি অনুভব করবে। আর যদি না হয়, তবুও আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই যাত্রায় সবচেয়ে বড় ক্ষতি হয় নিজেকে হারিয়ে ফেলার মাধ্যমে। পয়েন্ট 5, আপনার মূল্যকে কথায় নয়, সীমারেখা দিয়ে দেখান। পয়েন্টটা এই পুরো ভিডিওর একদম টার্নিং পয়েন্ট, কারণ এখান থেকে তুমি কিছু করার চেষ্টা করো না। বেশিরভাগ মানুষ তাদের নিজের মূল্য প্রমাণ করার জন্য অনেক বেশি কথা বলে, তারা এক্সপ্লেন করে, তারা জাস্টিফাই করে,
তারা বলে আমরা কেমন মানুষ, আমি কত কিছু করেছি, আমার উদ্দেশ্য ঠিক। কিন্তু সত্যি যেটা, যার কাছে তোমার মূল্য পৌঁছতে হয় তার জন্য কথার দরকার পড়ে না, আর যাদের বোঝার নেই তাদের কাছে এক্সপ্লেনেশনও কম লাগে। এখানেই বাউন্ডারি বা সীমানার আসল শক্তি বের হয়। বাউন্ডারি মানে একটা দেওয়াল দাঁড় করানো হয় না, বাউন্ডারি মানে স্পষ্ট নিয়ম, স্পষ্ট আচরণ। এখন বুঝেন, আগে আপনি কি করতেন? আপনি সব সময় পাওয়ার মতো থাকতেন। রিপ্লাই দেরিতে আসলেও আপনি অপেক্ষা করতেন। সম্মান পাওয়া যেত না, তবু আপনি মানিয়ে নিতেন। আপনি কখনো সরাসরি বলতেন না, কিন্তু আপনার কাজগুলো বলতো যে আমরা তোমায় সব সময় পাব। আর যেখানে মানুষ সব সময় পাওয়া যায় সেখান তার গুরুত্ব কমে যায়। এখন বাউন্ডারি দেওয়ার মানে এই না যে আপনি রুড হয়ে যাবেন। এর মানে হলো এখন আপনি নিজের সম্মান কমিয়ে প্রতিটা মেসেজের জন্য রিপ্লাই দেন না, সব কল সঙ্গে সঙ্গে ধরেন না। আপনি বলেন না যে আমাকে রেসপেক্ট চাই। এখন আপনি আর সেখানে থাকেন না যেখানে রেসপেক্ট নেই। আর এটাই সবচেয়ে শক্তিশালী মেসেজ। কারণ কথা শোনা যায়, উপেক্ষা করা যায়, কিন্তু আচরণকে উপেক্ষা করা কঠিন। এখন একটা উদাহরণ নিন। ধরুন সামনেওয়ালা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায়, যখন ইচ্ছে তখন মনোযোগ দেয়। আগে আপনি সবসময় একই রিদমে চলতেন। এখন বাউন্ডারি রাখার পর কি বদলায়? এখন যদি সামনে যে আসে সে ক্যাজুয়ালি আসলে তুমি ক্যাজুয়ালি রেসপন্স করো, বা অনেক সময় তো রেসপন্স করেই না। এখন তুমি বেশি জড়িত হওয়ার চেষ্টা করো না। আর এটাই হলো বাউন্ডারি। বাউন্ডারি টেনে দিলে সামনেওয়ালার কাছে দুটো অপশন আসে, বা সে তোমার স্ট্যান্ডার্ডে আসবে, বা নিজে নিজে বাইলে হয়ে যাবে। দুটোই সিচুয়েশনই তুমি স্পষ্ট থাকো। এখন লক্ষ্য করো, এটা পাওয়ার প্লে না, এটা ম্যানিপুলেশন না, এটা নিজের প্রতি সম্মান। তুমি তখনই সময় দাও যখন সামনেওয়ালা রেসপেক্ট দেখায়, চেষ্টা করে, স্পষ্টতা দেখায়। প্রথমে সামনেওয়ালার সিদ্ধান্ত নেওয়া, ভাবতাম কখন কথা হবে, কখন দূরত্ব আসবে। এখন ধীরে ধীরে সেটা আপনার আচরণের উপর প্রভাব ফেলে। কারণ মানুষ সেই মানুষের দিকে ঝোঁকে যারা নিজের মূল্য বোঝে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা হলো, সীমানা নির্ধারণ মানে এই না যে সামনে থাকা ব্যক্তি হঠাৎ বদলে যাবে। শুরুতে সে বিভ্রান্ত থাকবে, সে টেস্ট করবে, সে আবার হালকাভাবে কথা শুরু করার চেষ্টা করবে। আর এখানেই বেশিরভাগ মানুষ ফেল হয়ে যায়। তারা সীমানা ঠিক করে, কিন্তু সেটা ধরে রাখতে পারে না। একটা বার্তা এখন হয় আর ওরা গলে যায়, একটা নরম লাইন আসে আর ওরা আবার পুরনো প্যাটার্নে চলে যায়। কিন্তু বাউন্ডারি তখনই বাউন্ডারি যখন সেটা কনসিস্টেন্ট হয়। তুমি যদি একদিন কঠোর হও আর পরের দিন একই আচরণ মেনে নাও, তাহলে সামনেওয়ালা শেখে যে এটা ফেক বাউন্ডারি। কিন্তু যদি তুমি শান্ত থাকো আর ইমোশনালি স্টেবল থাকো, তাহলে সামনেওয়ালা বোঝে যে কিছু বদলে গেছে। আর এটাই সেই মুহূর্ত যেখানে রেসপেক্ট তৈরি হয়। কারণ রেসপেক্ট ভয় থেকে আসে না, রেসপেক্ট আসে স্পষ্টতা থেকে। আসছে। এখন এটা বুঝে নাও যে বাউন্ডারি বসানোর পর তোমার লক্ষ্য হওয়া উচিত না যে সামনে থাকা লোকটা ফিরে যাক। লক্ষ্য হওয়া উচিত যে যে কেউ আসুক সে সঠিকভাবে আসুক, তোমার সম্মান করুক আর তোমাকে হতাশ করুক না। তাই পয়েন্ট 5 তোমাকে কাউকে ধরে রাখাটা শেখায় না, এটা তোমাকে ফিল্টার করতে শেখায় কে তোমার সময় নষ্ট করে আর কে করে না। আর যখন তুমি এই মানসিকতায় চলে আসো, তখন পরের পয়েন্ট আরও শক্তিশালী হয়ে ওঠে। কারণ এখন তুমি শুধু সম্মানিতই দেখানো হয় না, তুমি আর রিপ্লেসেবলও মনে হও না। আর সেখান থেকেই সামনে থাকা লোকের মধ্যে একটা আলাদা রকমের উত্তেজনা সৃষ্টি হয়। শুরু হয় পয়েন্ট 6, সামনে থাকা সঙ্গীত কে রিপ্লেসমেন্টের ভয় নেই। বুঝে নাও, এখানে এসে বেশিরভাগ মানুষ একটা খুব সাধারণ ভুল করে। তারা ভাবে এখন জেলাসি তৈরি করতে হবে, কাউকে দেখাতে হবে, নতুন মানুষের ছবি, বেশি খুশির ক্যাপশন, পরোক্ষ সঙ্গীত, ইঙ্গিত যে আমার কাছে অপশান আছে। কিন্তু সত্যি কথা হলো, রিপ্লেসমেন্টের ভয় সাময়িক। আর যদি তুমি চাও যে সঙ্গীত সামনে থাকা সত্যি ভেতর থেকে নড়ে, তাহলে তোমার ভয়ের না, বুঝার দরকার সঙ্গীত। এখন এই পার্থক্য মনোযোগ দিয়ে বোঝো। যখন তুমি কাউকে দেখানোর চেষ্টা করলে তোমার ফোকাস এখনও সামনের লোকটার উপরই থাকে। তুমি যা করছো সেটা নিজের জন্য না, বরং ওর রিয়াকশনের জন্য করছো। আর এই এনার্জি সামনের লোকটা ফিল করে নেয়। ও ভাবে যে আমি ওকে প্রুভ করতে চাইছি। এটা এখনও আমার উপর প্রভাব ফেলছে। আর যেখানে এমন লাগে সেখানে তোমার অবস্থান দুর্বল হয়ে যায়। কিন্তু রিয়েলাইজেশন সম্পূর্ণ আলাদা জায়গা থেকে আসে। রিয়েলাইজেশন তখন আসে যখন সামনের লোকটা দেখে তুমি কাউকে রিপ্লেস করছো না, তুমি নিজেকে কমপ্লিট করছো। তুমি একাই স্টেবল, তুমি একাই থাকা শান্তির। আর এই জিনিসটাই সবচেয়ে বেশি অস্বস্তিকর হয়ে থাকে। কারণ মানুষ ধরে নেয় যে তারা চলে গেলে তুমি ভেঙে পড়বে, আটকে যাবে, অপেক্ষা করবে। কিন্তু যখন তা হয় না, তখন তাদের মাথায় একটা ফাঁক পড়ে। সামনে থেকে ভাবতে থাকে, যদি এটা আমার ছাড়া ভালো থাকে তাহলে আমি কি ছিলাম? আমার মূল্য কি সত্যিই এতটা ছিল যেটা আমি ভাবতাম? আর এই প্রশ্ন থেকেই বুঝতে শুরু হয় নিজের প্রকৃত অবস্থা।
এখন পুরোপুরি থাকা মানে এই নয় যে তোমার জীবন একদম পারফেক্ট হবে। পুরোপুরি হওয়ার মানে হলো তুমি মানসিকভাবে স্বাধীন, না আপনার মুড কারো মেসেজে আটকে থাকে, না আপনার এনার্জি কারো ভ্যালিডেশনে আটকে থাকে। যদিও আপনি ধীরে ধীরে আপনার লাইফে প্রগ্রেস করছেন, কিন্তু ধারাবাহিকতা এবং কনসিস্টেন্সি সবচেয়ে বড় সিগন্যাল। একটা স্টোরি থেকে কেউ জেলাস হতে পারে, একটা ফটো থেকে কেউ ট্রিগার হতে পারে, কিন্তু ধারাবাহিকতা সবার মন কাঁপিয়ে দেয়। সামনে যে আপনাকে আগে ইমোশনালি দুর্বল দেখেছিল, এখন সে দেখছে আপনি আগের মতন মানুষ আর নন। এখন আপনি আগের চেয়ে ভালো, শান্ত এবং বুঝদার। এখন আপনার আত্মসম্মান আরও বেশি। এখন একটা জরুরি সতর্কতাও বুঝে নিন। যদি আপনি এই পয়েন্টটা শুধু দেখানোর জন্য করে ফেলেন, তাহলে সব কিছু উল্টো হয়ে যাবে। মিথ্যা সুখ, জোর করে আত্মবিশ্বাস দেখানো, সঙ্গীত, বেশি বেশি ব্যক্তিগত কথা বলা, এই সব আপনাকে বদলযোগ্য করে তোলে। কারণ যে মানুষ সত্যিই সম্পূর্ণ, সে প্রমাণ করে না, সে ব্যাখ্যা করে না, সে প্রতিযোগিতা করে না। সঙ্গীত, সে শুধু নিজের পথেই চলে, আর মানুষ সেই পথটাই দেখে যেটা স্থির মনে হয়। তাই ষষ্ঠ পয়েন্টের মানে হল, সামনে কারোকে হারানোর চেষ্টা করবেন না, নিজেরাই জিতুন। আর এই কমপ্লিটনেসটাই হয়ে যায় সবচেয়ে জোরালো সিগন্যাল। এখন সামনে যে ফিরে আসে কিনা সেটা আর গুরুত্বপূর্ণ নয়, তুমি তো আগেই এগিয়ে চলে গেছো। আর প্যারাডক্সটা এখানেই যে যেদিন তুমি প্রত্যাবর্তনের আশা ছেড়ে দাও, প্রায় সেদিনই সামনের বেলা প্রথমবার সত্যিই তোমাকে গুরুত্ব দিয়ে দেখে। কারণ তখন তুমি তার রিয়াকশনের উপর নয়, নিজের দিক নির্দেশনার উপর চলছ। আর এই মাইন্ডসেটই তোমাকে শেষ পয়েন্ট অবধি নিয়ে যায়, সেই পয়েন্ট যেখানে তুমি সম্পূর্ণ ফ্রি হয়ে যাও, আউটকাম থেকেও, ভয় থেকেও। পরের পয়েন্টে আমরা সেই স্পষ্টতার কথা বলবো যা এই পুরো যাত্রাকে সম্পূর্ণ করে। আর ঠিক এই পয়েন্টটাই ঠিক করে যে এই গল্প তোমাকে শক্তিশালী করবে নাকি তোমাকে আবার সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যাবে যেখান থেকে তুমি শুরু করেছিলে। পয়েন্ট 7, মনে এটা ক্লিয়ার করে নাও যে ফিরে যাওয়াটা কোনো পুরস্কার নয়। যেদিন তুমি মানসিকভাবে সত্যিই ছেড়ে দিতে পারবে যে যিনি ফিরে আসবেন তখনই আমি ঠিক আছি, সেটাই আসল। প্রায় ওই দিনই সামনের বেলা দোলে শুরু করে। এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে কঠিন অংশও এখানে, আর সবচেয়ে শক্তিও। কারণ এখানে তুমি কোনো টেকনিক শিখছ না, এখানে তুমি একটা মানসিকতা ছেড়ে দিচ্ছ। সেই মানসিকতা যা চুপচাপ তোমার মধ্যে বসে থাকে, যে যদি সে ফিরে এলে সব কিছু ঠিক হয়ে যাবে। এই ভাবনাই আপনাকে বাইরে থেকে যতই শক্ত দেখাক, ভেতর থেকে দুর্বল করে রাখে। আপনি চুপ থাকেন, আপনি নিজের উপস্থিতি কমিয়ে দেন, আপনি জীবন এগিয়ে নিয়ে যান, আপনি সীমারেখা টানেন। কিন্তু যদি কোথাও একটুকু আশা থাকে যে সব কিছুই আমরা করছি শুধু সামনে থাকা লোকটা ফিরে আসবে এই জন্য, তাহলে আপনি এখনও মুক্ত নন। আপনি নিয়ম পালন করেন কিন্তু স্বাধীন নন। আর সামনে থাকা লোকটা এই নির্ভরতা অনুভব করে ফেলে। এখন এটাকে ভালো করে বুঝুন। যখন আপনার সুখ একটাই ফলাফলের উপর টিকে থাকে, তাহলে যদিও আপনি কিছু বলো না, হয়তো তুমি শান্ত দেখাও, কিন্তু তোমার এনার্জি অপেক্ষা করছে। আর অপেক্ষা করা এনার্জি প্রথমেই সামনে থাকা মানুষটা দেখতে পায়। কিন্তু যেদিন তুমি মেন্টালি অ্যাকসেপ্ট করো যে সামনে থাকা যদি ফিরে আসে তবুও ভালো, আর যদি না ফিরে আসে তবুও আমি ঠিক আছি, সেদিনই তোমার এনার্জি বদলে যায়। এখন তুমি প্রমাণ করার চেষ্টা করো না, এখন তুমি ইমপ্রেস করার চেষ্টা করো না, এখন তুমি সবসময় আশা ধরে রাখো না, এখন তুমি শুধু বর্তমান মুহূর্তে আছো। একটা সত্য কষ্টদায়ক কিন্তু জরুরি। যদি কেউ শুধু এই জন্য ফিরে আসে যে তুমি ভেঙে পড়েছিলে বা একলা পড়ে গিয়েছিলে, তাহলে কোনো কম্প্রোমাইজ নেই ফিরে যাওয়ার ব্যাপারে। আর কম্প্রোমাইজ করলে তুমি আবার সেই একই চক্রতে আটকে পড়বে। তাই এই পয়েন্টের মানে এই নয় যে আশা করা ভুল। এই পয়েন্টের মানে হলো আশাকে তোমার কেন্দ্রে না রাখা। তুমি তোমার জীবনের কেন্দ্রে অন্য কাউকে রাখো না। এখন ভাবো, যখন তুমি অ্যাকসেপ্ট করো যে তুমি সম্পূর্ণ, তখন কি বদলায়? তুমি দ্রুত দুঃখী হও না, তুমি মিশ্র সংকেত সহ্য করো না। আর সামনে থাকা মানুষটা তখন কি অনুভব করে? সে মনে করে না যে তুমি পাওয়ার চেষ্টা করছে, ও মনে করে যে নিজের লাইফে সে ঠিকঠাক বসে গেছে। আর এই উপলব্ধিটাই সবচেয়ে গভীর প্রভাব ফেলে। কারণ এখন সামনেওয়ালা তোমাকে কোনো অপশানের মতো দেখবে না, বা তো সে তোমার লেভেলে আসবে বা নিজেই বাইরে হয়ে যাবে। আর দুইটা ক্ষেত্রেই তুমি হারাও না। এখন তুমি বলো না যে সামনেওয়ালা যদি আসে তখনই আমরা খুশি থাকব। তুমি বলো আমরা খুশি থাকতে শিখছি, কেউ আসুক বা না আসুক। আর এটাই আসল বোঝাপড়া। এই পরিপক্কতার পর তোমার আচরণ নিজে থেকেই বদলে যায়। তুমি বিরক্তিকর দেখাচ্ছেন না, আপনি শান্ত আর বুদ্ধিমান মনে হচ্ছেন। ঠিক এই কারণেই এই পয়েন্টের পর অনেকবার সামনে থাকা মানুষ হঠাৎ করে যোগাযোগ করে, প্রশ্ন করে, আগ্রহ দেখায়। কিন্তু এখানেই আসল পরীক্ষা শুরু হয়। কারণ যদি আপনি সেই মুহূর্তে পুরনো মানসিকতায় ফিরে যান, তাহলে পুরো যাত্রাটা বৃথা হয়ে যাবে। তাই মনে রাখবেন, ফিরে আসাটা যদি হয় সেটা একটা বোনাস, প্রধান পুরস্কার নয়। প্রধান পুরস্কার হলো আপনি নিজেকে আবার ফিরে পেয়েছেন। কারণ এবার আপনি কাউকে ধরতে বের হননি, আপনি নিজেকে সামলিয়েছেন। আর ঠিক এখান থেকেই মানুষ সত্যিই ফিরে আসে, থাকেন বা চিরতরে চলে যান। দুই হালতেই আপনি পরিষ্কার হয়ে যান। আর পরিষ্কার হওয়ার চেয়ে বড় কোনো ক্লোজের হয় না। যদি এই ভিডিওর কোনো অংশ আপনার নিজের গল্পের মতো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক দিন, যাতে এই কথা আরও অনেকের কাছে পৌঁছতে পারে যারা এখন এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আর যদি আপনার মনের মধ্যে কিছু আটকে থাকে, কিছু বলা হচ্ছে না, তাহলে নিচে কমেন্টে লিখে দিন।
কখনো কখনো শুধু লিখে ফেলা দিয়েও অনেকটা হালকা হয়ে যায়। এই ভিডিওটি শেয়ার করুন সেই মানুষের সাথে যার আজ নিজেকে নিয়ে দাঁড়ানোর দরকার। আর যদি আপনি ঠিক এমনটাই শুরুতে শুনতে চাই এমন কথা যেগুলো ডাকাডাকি করে না কিন্তু ভিতরে অনেক কিছু বদলে দেয়, তাই চ্যানেল স্টোইক পুরুষ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।